নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর আজকে অবশ্যই একটা বড় সড় ঘটনা ঘটে গেল কলকাতা শহরে। কলকাতা শহরে আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে রেড রোডের ধারে ধর্না শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় আমরা অনেকবার দেখেছি। তিনি যখন বিরোধী রাজনীতিতে ছিলেন সেই সময়ও তাকে ধর্না দিতে দেখেছি। সেই সময় সিপিএমের অর্থাৎ বাম রাজত্বকাল, বাম শাসনকাল পশ্চিমবঙ্গে, সেই সময় তিনি ধর্না দিয়েছেন সিঙ্গুরের রাস্তার ধারে। সেখানেও যেমন সাক্ষী থেকেছি, তেমনি সাক্ষী থেকেছি যখন ধর্মতলায় তিনি ধর্না দিচ্ছেন, সেই ধর্মতলার ধর্নাতেও সাক্ষী থেকেছি আরও অনেক ধর্নাতেই। কিন্তু এবারের এই ধর্না কেন্দ্রের সরকারের বঞ্চনার প্রতিবাদে। কেন্দ্রের সরকারের বঞ্চনার প্রতিবাদে এই প্রথম কি তৃণমূল কংগ্রেস ধর্না দিচ্ছে? না, এর আগেও ধর্না দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না দিয়েছেন, তৃণমূল কংগ্রেস ধর্না দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি। কেন্দ্রের কাছে রাজ্য অনেক টাকা পায়। রাজ্যের সেই টাকা পয়সাগুলো, যেগুলো সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা, যেগুলো রাজ্যে চলে, সেই সমস্ত টাকা আদায়ের জন্য এবার তিনি কলকাতাতেই ধর্না শুরু করলেন। হ্যাঁ, কলকাতাতেই ধর্না শুরু করলেন। আজ এবং আগামীকাল এই দুদিন তিনি ধর্নায় থাকবেন। শনিবার অবধি ধর্না করে তারপর 5 তারিখ রাত্রেই তিনি চলে যাচ্ছেন দিল্লিতে। 6 তারিখ দিল্লিতে তার একটি বৈঠক রয়েছে। এক দেশ এক ভোট এই বিষয়টি নিয়ে যে কমিটি রয়েছে, সেই বিশেষ কমিটির বৈঠক রয়েছে। সেই বিশেষ কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানতে চেয়েছেন, তার জন্য তাকে দিল্লিতে যেতে হচ্ছে। তারপরে আবার তিনি ফিরে আসছেন। 8 তারিখ রাজ্যের বাজেট পেশ, তার আগেই তিনি ব্যাক করবেন কলকাতায়, ব্যাক টু কলকাতা, সেটা আজকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেটা মুখ্য বিষয় বলবার, সেটা হচ্ছে আজকের এই ধর্না মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেদিকে আমাদের নজর ছিল। এবং সেই নজর রাখতে গিয়ে যে বিষয়গুলো উঠে এলো, সেই বিষয়গুলো কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও জানিয়েছেন যে রাজ্য থেকে জিএসটি বাবদ অনেকগুলো টাকা কেন্দ্র নিয়ে যায়, কিন্তু সেই টাকাগুলো তারা ফেরত পাচ্ছেন না। কেন্দ্রীয় প্রকল্পের 100 দিনের কাজ থেকে শুরু করে যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেই সমস্ত বিষয়গুলোতে প্রচুর টাকা পাওনা রয়েছে, তাদের সেই টাকা পাচ্ছেন না। এই বিষয়ে বলবার আগে, অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বললেন সেই বিষয়ে বলবার আগে একটুখানি পেছন দিকে তাকাতে হবে। সেটা হচ্ছে গত পরশুদিন যখন সংসদের যৌথ অধিবেশন শুরু হচ্ছে, বাজেট অধিবেশন শুরু হওয়ার ঠিক সময়টাতে যৌথ অধিবেশন শুরু হচ্ছে, এবং সেই সময় রাষ্ট্রপতি তার ভাষণ দেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ভাষণ দিয়ে তারপর অধিবেশন যখন শেষ হচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছেন, সেই সময় প্রধানমন্ত্রীর ঠিক পেছনেই ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা। তিনি কিছু একটা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী ঘাড় ঘুরিয়ে কিছু একটা জবাব দেন। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলেও তিনি বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন যে রাজ্যের যে বকেয়াগুলো রয়েছে সেই বকেয়াগুলো কবে মিটবে। তো প্রধানমন্ত্রী তখন জবাব দিয়েছিলেন যে আমি সিএজি রিপোর্টটা এখন পড়ছি, আপনিও পড়ুন। এর পরিপ্রেক্ষিতে অবশ্যই বলতে হয় যে গত পরশুদিনই একটি সাংবাদিক বৈঠক করা হয় দিল্লির সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির, এবং সেখানে ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন, এবং উপস্থিত ছিলেন জাতীয় মুখপাত্র রাজীব ভাটিয়া। সেই সাংবাদিক বৈঠক থেকে তারা দাবি করেন যে সিএজি রিপোর্ট, অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট, সেই রিপোর্টে রাজ্যের প্রচুর দুর্নীতি এবং টাকার অনিয়মের যে হিসাব, সেই হিসাব রয়েছে সিএজির রিপোর্টে। এই দাবি করার পরিপ্রেক্ষিতেই কি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য? এই প্রসঙ্গটা কিন্তু উঠে আসে অবশ্যই। আর সেই প্রসঙ্গেই গত পরশুদিন কৃষ্ণনগরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছিলেন সিএজি রিপোর্ট নিয়ে, এবং তিনি এটা বলেছিলেন যে সিএজি রিপোর্ট লোকসভায় অডিট হয়, ট্রান্সক্রিপশনটা আমার কাছে রয়েছে, বিধানসভার কমিটি সিএজি রিপোর্ট দেখে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি প্রতিটি রিপোর্ট দেখে। যারা পিএসির সদস্য তাদের জিজ্ঞাসা করুন কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে ধনসম্পত্তি বানিয়েছে, আগে সেটার উত্তর দিক। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার কাছ থেকে ওরা 2003 সালের রিপোর্ট চাইছে। তৃণমূল তখন বেবি, মাত্র 5 বছর বয়স দলটার। সে সময় কি হয়েছে আমি তার হিসাব দেব, আমি তার দায়িত্ব নেব? অভিষেকের কাছে, অন্য প্রসঙ্গে বলেন তিনি, অভিষেকের কাছ থেকে এমন হিসাব ওরা চাইছে যখন ও জন্মায়নি। আমি সব হিসাব দিয়েছি, তৃণমূল চোর, তাহলে তোমরা কি? কেন্দ্র তো সব বিভাগেই 30% কমিশন পায়। আমি কড়া চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে এই বিষয়টি নিয়েও
তৃণমূল সুপ্রিমো চিঠি লিখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, এমনটাই জানিয়েছেন আজকের ধর্ণা মঞ্চ থেকে। রাজ্যের বকেয়া, সেই রাজ্যের বকেয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরকমও অভিযোগ করা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির যিনি এ রাজ্যের বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী নাকি কেন্দ্রকে বলেছেন টাকা না দিতে। হ্যাঁ, এটার প্রেক্ষিতে অবশ্যই বলতে হয় বিভিন্নবার, অনেকবার, বহুবার মঞ্চ থেকে এবং ক্যামেরার সামনে বহুবার শুভেন্দু অধিকারীও এই প্রসঙ্গটি তুলেছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই হয়তো তৃণমূল নেতাদের মুখে এমন অভিযোগ উঠে এসেছে। কিন্তু রাজনীতির দড়ি টানাটানিতে রাজ্যের মানুষ টাকা পাবে না, এমনটা কি হয়, নাকি এমনটা হতে পারে? সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ, অধ্যাপক ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমি সবার কাছে যাব 2 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্যে, কিন্তু তার আগে ভারতীয় জনতা পার্টির তরফে গত পরশুদিন যে অভিযোগটি করা হয়েছিল সেই অভিযোগের ভিডিওটি, সেই অভিযোগের ক্লিপিংসটি একটুখানি, সামান্য একটু ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো আমাদের দর্শকদের। आज हम दोनों आप सबके सामने बंगाल में ममता बनर्जी की जो शासन के नाम पे दुराचार चल रहा है, जिस तरीके के करप्शन चल रहे हैं, और जो कैग रिपोर्ट 2021 वाला जो कैग रिपोर्ट जो संसद में पेश हुआ है, उसमें जो विषय कैग ने सरकार के सामने, केंद्र सरकार के सामने और हम सबके सामने लाए हैं, इस विषय पर आप सबको अवगत कराने के लिए आज का एक प्रेस कॉन्फ्रेंस है। जो देखा जा रहा है, कंट्रोलर एंड ऑडिटर जनरल यानी कैग ने एक मैसिव फिनेंशियल मिस एप्रोप्रिएशन और संभावित स्कैम लगभग 2 लाख करोड़ रुपए का जो ममता बनर्जी की सरकार ने किया है, उस पर उन्होंने प्रकाश डाला है, कैग ने प्रकाश डाला है। और आप जानते हैं कि ऐसे कैग हर सरकार का हो, केंद्र सरकार हो, राज्य सरकार का हो, और कोई भी गवर्नमेंट बॉडी हो, उसका रेगुलर बेसिस पे फिनेंशियल ऑडिट करता रहता है। और पश्चिम बंगाल का भी स्टेट फाइनेंस ऑडिट रिपोर्ट जो है वेस्ट बंगाल का मार्च के एंड में 2021 में वो पब्लिश किया। इसमें देखा गया पूरी तरीके से इरेगुलरिटीज, जो मैंने पहले ही बताया, पोटेंशियल फ्रॉड, मिस एप्रोप्रिएशन एंड पैसा आत्मसात करने की जो चीजें होती है वो पूरी तरीके से कैग रिपोर्ट में आता है। अगर हम डिटेल में जाए तो देखा जाएगा जो सरकारी काम होता है, सरकारी पैसे से जो काम होता है, उसका नियम है कि कोई स्कीम या कोई प्रोजेक्ट कंप्लीट होने के 1 साल के अंदर आपको यूटिलाइजेशन सर्टिफिकेट देना पड़ता है। लेकिन पश्चिम बंगाल में जो देखा जा रहा है, कैग की रिपोर्ट में जो आ रहा है, 2.4 लाख 2,40,000 ऐसे यूटिलाइजेशन सर्टिफिकेट जो है वो ड्यू है। मतलब पश्चिम बंगाल की सरकार यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दे रही है। और इसका अमाउंट अगर हम जोड़े कि कितना पैसा इसमें यूटिलाइज हो गया, लेकिन यूटिलाइजेशन का कोई सर्टिफिकेट नहीं है, यानी काम हुआ है या नहीं हुआ है, या पैसा ऐसे ही चला गया किसी की पॉकेट में, भाइयों के पॉकेट में चला गया, या टीएमसी के ममता बनर्जी के भाइयों के पॉकेट में चला गया, ये किसी तरीके का कोई जानकारी किसी के पास नहीं है। और ये टोटल अमाउंट है 1.95 लाख करोड़, यानी लगभग 2 करोड़ से भी ज्यादा इसका यूटिलाइजेशन सर्टिफिकेट, इतना पैसे का यूटिलाइजेशन सर्टिफिकेट ममता बनर्जी की सरकार ने नहीं दिया है। একদিকে যখন সুকান্ত মজুমদার এমন অভিযোগ করছেন, সেই দিন রাতে, বুধবার রাতেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল বোস।
সিভি আনন্দ বোস তিনি দিল্লিতে যান এবং তারপর রাজভবন সূত্রে যেরকমটা খবর পাওয়া যাচ্ছে যে বৃহস্পতিবার সকালে জগদীপ ধনখড় অর্থাৎ উপরাষ্ট্রপতি তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং বিকেলে সন্ধ্যার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে একটি ভিডিও বার্তায় রাজ্যপাল বাংলার মানুষের উদ্দেশ্যে বলেন যে বাংলার মানুষকে ন্যায় পাইয়ে দিতে যা যা করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তা করছে, অর্থাৎ বকেয়ার বিষয়ে বকেয়া মিটিয়ে দেওয়া, সেরকমটাই তিনি জানিয়েছেন যে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় সরকারের যে বেঁধে দেওয়া নিয়ম সেই নিয়ম মানলে শীঘ্রই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে। এটা রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন। তাহলে জায়গাটা ঠিক কোথায় আটকে রয়েছে? একদিকে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা করছেন, অন্যদিকে বিজেপি নেতারা বলছেন যে সিএজি রিপোর্টে বেনিয়ম ধরা পড়েছে, তার উল্লেখ রয়েছে। অন্যদিকে সিভি আনন্দ বোস বলছেন অর্থাৎ মাননীয় রাজ্যপাল বলছেন যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। তাহলে বিষয়টা বেশ খানিকটা এই মুহূর্তে গুলিয়ে দেওয়ার মতো নয় কি? সাধারণ মানুষ কি ভাবছে? এই জায়গাটা থেকে আমরা শুরু করব আমাদের আলোচনা। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। নীলাদ্রি। শান্তম, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অনেকবারই করেছেন, কিন্তু এবার যে ধর্ণা করছেন তার একটা বিশেষ পরিপ্রেক্ষী আছে। কিছুদিন আগে আমরা জানি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে তাকে যদি গ্রেপ্তার করা হয় তিনি জেল থেকে বেরিয়ে আসবেন। কিভাবে বেরিয়ে আসবেন সেটাও তিনি এক্সপ্লেন করেছেন। তো এই আশঙ্কাটা কোথাও কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মতো দুর্নীতির দায় তাকেও হয়তো গ্রেপ্তার করা হতে পারে। এই আশঙ্কাটা কেন কাজ করছে আমি জানি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ, জনপ্রিয়তা এবং যে সৎ ভাবমূর্তি, এই আশঙ্কার কোনো কারণ নেই, কিন্তু তার মনে এই আশঙ্কাটা দুর্ভাগ্যজনক ভাবে কাজ করছে। এবং তার কিছু মন্তব্য সাম্প্রতিককালে ইঙ্গিত করছে যে তিনি হয়তো এই পরিস্থিতিতে রাম মন্দিরের উদ্বোধন, সেখানে না যাওয়া, তারপর একটা বিরাট জনজাগরণ সারা ভারত জুড়ে, তার বিরুদ্ধে সাম্প্রদায়িত্ব সেনের অভিযোগ, তার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এই সমস্ত কিছু মিলিয়ে প্রচন্ড একটা চাপের মধ্যে আছেন। কিছু অসংলগ্ন কথা জেল থেকে ফুট হয়ে বেরিয়ে আসবো আমি, এই ধরনের কথা আমি জানি না কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে এখন অব্দি বলেছেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু তার প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। তিনি বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ঠিক যেমন এনডি জোটের অন্য শরীররাও বুঝতে পারছে বলেই নীতিশ কুমার আজ এনডিএতে ফিরে এসেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে ইন্ডি জোটের যারা শরিক তার প্রত্যেকের তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবার লোকসভা নির্বাচনে, এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। যে আসন্ন বিপর্যয়ের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, সেই বিপর্যয়ের মোকাবিলা করতে তিনি সম্মতি জনসংযোগের মাধ্যম হিসেবে এই ধর্ণাটাকে আজকে বেছে নিয়েছেন। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের জবাব তিনি দিতে চান। তিনি জনসংযোগে মানুষের কাছে ফিরে গিয়ে যে ভূমিকাটা তার বিরোধী নেত্রীর ছিল, অর্থাৎ তিনি কোথাও আবার সেই বিরোধী নেত্রীর মানসিকতায় ফিরে যাচ্ছেন, যদিও তিনি রাজ্যের শাসক এখনো। দেশের ক্ষেত্রে তিনি বিরোধী নেতৃত্ব বটেই, মানে বিরোধী দলের একজন নেত্রী, এরকমটা বলা যেতে পারে। আমি ভাস্কর সিংহ রায়ের কাছে যাব 2 মিনিটের জন্য। আনইন্টারাপ্টেড। দেখুন, ভারতবর্ষের এখন সমগ্র রাজনৈতিক পরিস্থিতি যেটা, সকলেরই একটাই লক্ষ্য 2024-এ যে লোকসভার ভোট, সেই লোকসভার ভোটের দিকে তাকিয়ে বিজেপি যে 2019-এ 38% ভোট পায়, এবং এই যে বিশাল অংশের বিজেপি বিরোধী যারা আছেন, এবং বিভিন্ন জায়গায় আপনি যদি ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং নর্দার্ন ইন্ডিয়া বাদ দেখেন, মানে সাউথ ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়াতে তাদের এখনো সেই প্রভাব নেই, এবং লোকসভার ক্ষেত্রেও ছিল না। যত সিট পেয়েছিলেন ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়া। আমাদের এখানে আমরা যারা সিএজি রিপোর্ট নিয়ে কথা বলছি, কেন এই কথাটা প্রসঙ্গটা তুললাম, তাদের জানা উচিত সিএজি রিপোর্টে কমেন্ট থাকে, কোনো হিসাব বা কোনো কিছু খরচ নিয়ে তাদের প্রশ্ন করা থাকে, সেখানে কোনোদিনও কোনো রাজ্যের কোনো প্রাপ্য আটকে রাখার কথা কোথাও বলা হয় না। মানে সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ বলেই জানতাম, মানে সিএজি রিপোর্টে যদি কোনো গরমিল থাকে, রিপোর্ট যদি হয়, তার মানে এটাই কি যে রাজ্যের যে প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাওয়া যাবে সেটা দেওয়া যাবে না? আমি জানি না যে কোথা থেকে এরা শিক্ষা লাভ করেন, রাজনৈতিকভাবে কোথা থেকে শিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
বিজেপি সরকারের যে গোলমাল যা বিভিন্ন ব্যাপারে সেটা তো মানুষ জানে, কিন্তু আমাদের একজন নাগরিক হিসেবে নাগরিকত্ব ইস্যুটা বিজেপির কাছে খুব বড় ইস্যু। নতুন নতুন ইস্যু করে, স্বনির্ভর ভারত, এখন আবার রাম মন্দিরের ভারত বা অন্য অনেক কিছু নতুন নতুন পলিসি, তারা অন্য নতুন স্লোগান নিয়ে আসে। তো তাহলে একজন ব্যক্তির অধিকারের প্রশ্ন, নাগরিকের অধিকার, সরকারি কোনো প্রকল্পে টাকা পাওয়ার অধিকার, সেই অধিকার কি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যদি কোনো জটিলতা থাকে সম্পর্কের, সেই সম্পর্কের জন্য তিনি কি একজন ভুক্তভোগী হবেন? এই প্রশ্নটা তোলা গেছে। এই প্রশ্নটা কেন কেন্দ্রীয় সরকাররা মনে করছেন না যারা এই প্রাপ্য পাওয়ার যোগ্য তারা একটি নির্দিষ্ট দলের লোক না? তাই এই ব্যাপারটাকে নিয়ে বিজেপির এই অর্বাচীনের কিছু মন্তব্য আমরা শুনতে পাচ্ছি কদিন ধরে, এবং এই কথাটা প্রতিষ্ঠিত যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে যে প্রাপ্য বকেয়া সেটা যে পায় সেটা প্রতিষ্ঠিত, এবং সেটা যত তাড়াতাড়ি রিলিজ করা হয় সাধারণ মানুষের জন্য, বাংলার সেই মানুষের জন্য উপকৃত হবেন, এটাই আমরা আশা করতে পারি। আমি রঞ্জন বিশ্বাসের কাছে যাব, অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে আসবো আবার সব অতিথির কাছে, কিন্তু তার আগে রঞ্জন বিশ্বাসের কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। শুভ সন্ধ্যা। 2009 থেকে 2014 ইউপিএ 2 কেন্দ্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট সরকার। আমার যতদূর মনে হয় সেই মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের 5 জন মন্ত্রী ছিলেন: মুকুল রায়, চৌধুরী মোহন জাটুয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং সম্ভবত শিশির অধিকারী। 2014 সালে কেন্দ্রে বিজেপির সরকার আসলো। 2009 থেকে 2014 কেন্দ্রে কংগ্রেসের সরকার, 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার। পশ্চিমবঙ্গের মানুষ একদম কলকাতা থেকে কুচবিহার, কাঁথি থেকে কামধুনি, এত নীল সাদা বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছে, দেখতে পেয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ স্বচ্ছ ভারত প্রকল্পের এত নীল সাদা শৌচাগার যেটা নির্মল বাংলা বলে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সেটা কি দেখতে পেয়েছিল? পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এত ঢালাই রাস্তা যেটা তৃণমূল কংগ্রেস পথশ্রী বলে চালাচ্ছে সেটা কি দেখতে পেয়েছিল? পশ্চিমবঙ্গের মানুষ বেটি বাঁচাও বেটি পড়াওয়ের টাকা যেটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী বলে, সেটা কি দেখতে পেয়েছিল? 2014 সালে কেন্দ্রে বিজেপির সরকার আছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। দীর্ঘ 34 বছরে আমরা যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখি, বামপন্থীরা কি বলতো? দিলে জ্যোতি বোস, না দিলে কেন্দ্রের দোষ। অর্থাৎ যা দিচ্ছে সব জ্যোতি বোস দিচ্ছে, আর যেটা পাচ্ছেন না তার জন্য আপনারা প্রশ্ন করুন ইন্দিরা গান্ধীকে, রাজীব গান্ধীকে। ঠিক অষ্টম বামফ্রন্টের মডারেট ভার্সন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর নীতি আয়োগ গঠন করলেন। নীতি আয়োগের মাধ্যমে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার নেই, বিজেপি রাজ্য রয়েছে, সরকার রয়েছে, সেখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া শুরু হলো। কিন্তু কেন এখন এই প্রসঙ্গটা আসছে? কেন বারবার আমাদের রাজ্য সভাপতি থেকে বিরোধী দলনেতা বলছেন যে ক্যাগ যে রিপোর্ট দিয়েছে তাতে 2 লাখ কারোর দেখাচ্ছে যে ফান্ড ডিসপার্স হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের টাকা অন্য খাতে ব্যবহার হয়েছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অন্য খাতে ব্যবহার হয়েছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া মিড ডে মিলের টাকা অন্য খাতে ব্যবহার হয়েছে। এখন তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসের যে প্রচার, তৃণমূল কংগ্রেসের যে নীল সাদা ফানুস, খিদে পেলে খাদ্য সাথী, স্কুলে গেলে সবুজ সাথী, অসুস্থ হলে স্বাস্থ্য সাথী, মারা গেলে সমবাতি, আর চাকরি চাইলে পেটে লাথি। আজকে লোকসভা নির্বাচন আসন্ন, অনুব্রত মন্ডল জেলে, টাকার সোর্স নেই, পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীকে নিয়ে জেলে, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক বালু জেলে। একটা আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা অর্থনৈতিক এমার্জেন্সি ঘোষণা হতে চলেছে যদি কেন্দ্রের সরকার ফান্ড ডিসপার্স না করে। তৃণমূল কংগ্রেস ইলেকশন লড়ার টাকা নেই, তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকারের ক্যাম্প চালানোর টাকা নেই, তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার টাকা নেই। তাই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরীক্ষার সময় একটা আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা দিতে হচ্ছে। বাংলার মানুষ বলছে মুখের কথা একলা হয়ে রইল পড়ে গদির কোণে, ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। লোকসভা আসছে, আবার নীল সাদা বিজ্ঞাপন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাংলার মানুষ দেখতে পাবে, কিন্তু মুখ আর মুখোশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বাংলার মানুষ জেনে গেছে, বাংলার প্রান্তিক মানুষ জেনে গেছে, তারাও 100 দিনের কাজের টাকা চাইছে, কিন্তু যে মাস্টার রোল তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, যে মাস্টার রোলে ভুয়ো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে, যে মাস্টার রোলের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়ে, সেই টাকা আজকে কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। তার কারণ তারা হিসাব দিতে পারছে না। কেন্দ্রের সরকার বলছে হিসাব দাও, আমরা টাকা দেবো।
রঞ্জন, আমি আগামী দিন আসবো। সেই জায়গায় আসছে। বেশ রঞ্জন, আমি আসবো অবশ্যই আপনার কাছে, কিন্তু তার আগে আমাকে আনইন্টারাপ্টেড পর্বে, হ্যাঁ ভাস্কর আঙুল নাড়ছেন, আমি ভাস্করের কাছেও যাব, কিন্তু সেটা ক্রস ডিসকাশন পর্বে অবশ্যই যাব। পয়েন্টগুলো নোট ডাউন করে রাখুন, আমারও মাথায় বেশ কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে আসবো আমি ক্রস ডিসকাশনে। কিন্তু তার আগে ডক্টর সুকান্ত ঘোষের কাছে যাব 2 মিনিট আনইন্টারাপ্টেড পর্বে। শান্তমদা, দেখো যে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা যেগুলো হচ্ছে যে দুর্নীতি এবং কোথাও রাজনীতি এটা সম্পৃক্ত হচ্ছে, এবং এটা নতুন কিছু নয় কিন্তু। তবে ঘটনাটা হচ্ছে যে কেউ চাইছে যে গরিবের টাকা আমাকে দেয়া হোক, আবার আরেকজন বলছে যে আমাকে তো হিসাব দেওয়া হয়নি, ইউসি দেওয়া হয়। এবার এটা ঘটনা, যদি আমাকে ইউসি না দেওয়া হয় কোনো সরকার, কেন্দ্রীয় সরকার সেটা পারবে না। এবার ক্যাগ রিপোর্ট, এতদিন ধরে তো ক্যাগ রিপোর্ট, এই হঠাৎ করে নির্বাচনের আগে এই রিপোর্ট নিয়ে এত নাড়াচাড়া কেন, সেটাও একটা প্রশ্ন। মানে প্রশ্ন অনেকগুলো থাকছে, যে একজন দিচ্ছে না, একজন বলছে ইউসি নেই, দেব না, যেহেতু এই ঠিক মতো মানে এই ফান্ডটাকে ইউজ করা হয়নি, যেটা একটু আগে রঞ্জনবাবু বলছিলেন। আমি মানে সবগুলো নিচ্ছি। এবার ঘটনা এই যে ধর্ণা মঞ্চে উনি ধর্ণা দিচ্ছেন, এবার ধর্ণাটাও কিন্তু খুব একটা ফলপ্রসূ শান্তমদা মানে সাধারণ মানুষের কাছে প্রভাব সৃষ্টি করবে না। কেন বলতো? কারণ সবাই কিন্তু বুঝতে পারছে, কিন্তু ওনার যে ভাবমূর্তিটা, সেটা ওনার দলের যে সহযোগীরা রয়েছে তাদের কাছে হয়তো কোনো পজিটিভ বার্তা যেতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই জায়গাটাতে নেই। এবার যেটা হচ্ছে, তিনি যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন করা, তার পরবর্তীকালে মানে এই নিয়ে বিতর্ক, তারপর সেটা নিয়ে আবাস যোজনায় পশ্চিমবঙ্গে বিস্তর দুর্নীতির অভিযোগ। কারণ এখনো আমরা বলতে পারি যে ইডি এবং সিবিআই দুটোরই কিন্তু তদন্তের গতি কিন্তু স্লথ, এবং মহামান্য আদালত কিন্তু বারবার ভর্ৎসনা করেছে। সুতরাং একবারে আমরা ক্লিন চিট দিতে পারবো না কাউকে, মানে সেই জায়গায় নেই। কিন্তু নির্বাচনের আগে এই ধরনের একটা রাজনীতি, যেখানে কিন্তু গোল খাচ্ছে সাধারণ মানুষ, কারণ একদিকে আবাস যোজনার টাকা আটকে আছে, একটু আগে বলা হলো বিভিন্ন খাতে টাকা, যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, সেগুলো চালাতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরেও যখন এত নেতা নেত্রী নিয়ে যে কোনো জায়গায় তিনি যাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী, তখনও তো প্রচুর খরচ হচ্ছে। তো সুতরাং যাদের প্রয়োজন নেই তাদেরকেও নিয়ে যাচ্ছেন তিনি। এবার উত্তরবঙ্গ হাসছে না কলকাতা লন্ডন হচ্ছে, এই প্রশ্ন তো আমাদের নির্বাচনের আগেই বারবার ঘুরে ফিরে আসে। এবার নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর এই প্রশ্ন তো আসে না। সুতরাং এই যে প্রতিবাদ, এই মেকি প্রতিবাদের কোনো মূল্য আমার মনে হয় নেই। এবার মানুষ ব্যালট বক্সে ভোট দেবে কাকে, সেটা কিন্তু নির্ধারণ করে ফেলেছে মানুষ। কারণ মানুষের একটা সমস্যা হচ্ছে যে, মানুষ যদি, শান্তমদা মনে রাখবে, 500 টাকা নিয়ে অনেকে হাসাহাসি করে, 500 টাকা, 1000 টাকা, কিন্তু একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যদি 500 টাকা পায়, তার মধ্যে কিন্তু একটা প্রভাব সৃষ্টি হয় যে এটা আমার কোনো না কোনো কাজে লাগছে। সুতরাং এই যে প্রকল্পগুলো, কিন্তু এই প্রকল্পগুলো যেন কোনো মতে ভেনিজুয়েলার মতো পরিস্থিতি তৈরি না করে, Right. সেটা কিন্তু দেখতে হবে সামনে। একদমই। আমি অবশ্যই একটা কথা আমার মনে পড়ছিল, আমার কৈফিয়ত কবিতাটার কথা মনে পড়ছিল, পরে কখনো শোনাবো। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই, যে এই মুহূর্তে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা থেকে রঞ্জনবাবুর বক্তব্যের একটা অংশ, ছোট্ট অংশ, সেটা হচ্ছে যে অন্য খাতে খরচ করে ফেলেছে রাজ্য সরকার, যে যে টাকাগুলো পাওয়া গিয়েছে সেই টাকাগুলো অন্য খাতে খরচ করে ফেলেছে সরকার, এই মুহূর্তে হিসাব দেখাতে পারছে না, কিন্তু সেই টাকাগুলো দরকার এই মুহূর্তে, নইলে একটা আর্থিক ব্যাংক্রাপসির মুখে চলে যেতে পারে রাজ্য। ভোটের আগে ভোটের খরচ জোগানোর মতন টাকা নেই। আর সেই জায়গাটাকেই কি ভারতীয় জনতা পার্টি বেশ কিছুদিন আগে বুঝতে পেরেছিল, এবং সেই কারণে ভারতীয় জনতা পার্টির লিড সরকার আটকে দিয়েছে। অর্থাৎ সেই জায়গাটা থেকে, অর্থাৎ রাজ্যকে খানিকটা ব্যাংক্রাপ্ট করার দিকে এগোচ্ছে তারা। এই প্রশ্নটা উঠে আসে, যেমন সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা উঠে আসে যে দিল্লি থেকে টাকাটা ডিসপার্স হবে, কিন্তু দিল্লিতে না করে ধর্নাটা কলকাতায় করে কোনো লাভ হলো কি? পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা দেওয়া হলো, কিন্তু কেন্দ্রের কাছে কোনো বার্তা সেরকম ভাবে দেওয়া যাবে রেড রোডে ধর্না করে? এই প্রশ্নটাও কিন্তু উঠে আসবে। আমি ভাস্কর সিংহ রায়ের কাছে যাবো ক্রস ডিসকাশন পর্বে। দেখুন, রঞ্জন বাবু বলছিলেন, শুনছিলাম, আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা কি প্রধানমন্ত্রীর? আচ্ছা, উনাকে জিজ্ঞেস করছি যে কত শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেয় জানেন উনি? রাজ্য সরকার কত শতাংশ টাকা দেয় জানেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় 60-40 রেশিওতে বাদ হয়, এবং 60% কেন্দ্রীয় সরকার এবং 40% রাজ্য সরকারকে দিতে হয়। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্কিমে 25 মিটার
মানে অবধি করেছে, আগে 20 মিটার ছিল। কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পটা আছে যেটা 100% কেন্দ্রীয় সরকার টাকা দেয়? আমি ওনাকে জিজ্ঞেস করলাম। কেন্দ্রীয় সরকার যদি টাকাটা দিলে ওই সমপরিমাণ ওই পার্সেন্টেজে টাকা রাজ্য সরকারকে দিতে হয়। রাজ্য সরকার টাকা দেওয়ার জায়গায় থাকলে কেন্দ্রীয় সরকার যদি ওই প্রকল্পে টাকা না দেন তাহলে সেই প্রকল্প আটকে যায়। সুতরাং এই ধারণাগুলোকে নিয়ে বলবেন, এবং যে প্রকল্পগুলোর কথা বলছেন মমতা ব্যানার্জি নামকরণ করেছেন সেগুলো কি রাজ্য সরকারের কোনো মানে মানে রাজ্য সরকারের পার্সেন্টেজ কত জানেন উনি? কোন প্রকল্পটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের যেটা বাংলার মানুষ পান এমন একটি প্রকল্পের নাম ওনাকে আমি জিজ্ঞাসা করছি, যিনি বিজেপির বেশ পক্ষে এখানে বেশ আছেন। এই মুহূর্তে তিনি সুতরাং আমি নেটওয়ার্কের আরেকটা সমস্যার ছোট্ট জন্য কথা নেই। বলি, রাইট, এইটা বলে শেষ করছি। এই পর্যায়ে রাজ্য সরকারগুলোকে চিরকালই কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের একটা বঞ্চনা থাকে। এই রাজনীতিটা আমাদের রাজ্য কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা বঞ্চনার ইতিহাস কিন্তু বাংলার আছে। ওই জন্যই তো বারবার কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব, তারা বারবার ভোটের সময় এসে বলেন যে ডাবল ইঞ্জিন সরকার, আর সেই ডাবল ইঞ্জিন সরকার হলেই সমস্ত সমস্যা মিটে যাবে। কিন্তু সেরকমটা কি হবে? একদমই নয়, আমি আসছি এই ক্রস ডিসকাশনে অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির ওপারে ফিরে আসছি আমরা, সঙ্গে থাকবেন। আরে বিজেপি ফিরে এলাম বিরতির পর। আমাদের আলোচনা মাঝপথে রয়েছে। অবশ্যই আরও একবার সকলকে স্বাগত জানাবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে, ভাস্কর সিংহ রায়কে, ডক্টর সুকান্ত ঘোষকে এবং রঞ্জন বিশ্বাসকে আরও একবার স্বাগত। আমি আলোচনার যে পর্বে ছিলাম সেই পর্বে কিছুক্ষণের জন্য রঞ্জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি ভাস্কর সিংহ রায় যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় প্রকল্পই হোক না কেন, সেই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যেরও একটা পার্টিসিপেশন থাকে, কেন্দ্রের একটা পার্টিসিপেশন থাকে, দুই পক্ষেরই থাকে। শুধুমাত্র কেন্দ্রই টাকা দিচ্ছে আর তার জন্য চলছে সেই প্রকল্প, এমনটা নয়। যেমন একেবারে একটি বিষয়ে একেবারে স্বাভাবিক একটা সাধারণ একটা বিষয়ের কথা বলি, সেটা হচ্ছে মেট্রো রেল। রাজ্য জমিটা না দিলে কেন্দ্র সেখানে প্রকল্পটা তৈরি করতে পারে না। সে যে কোনো বিষয়ে কিন্তু এই পার্টিসিপেশনটা থাকে। সুতরাং শুধুমাত্র রাজ্যকে দোষারোপ করলেই কি হবে, টাকা আটকে রাখলেই কি হবে, সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে সাধারণ মানুষের মুখেও। কারণ সাধারণ মানুষ ধর্ণা বোঝেন না, সাধারণ মানুষ বিজেপি তৃণমূলের আকচি বোঝেন না, সাধারণ মানুষ কেন্দ্র এবং রাজ্যের পার্টিসিপেশন বোঝেন না, সাধারণ মানুষ বোঝেন কাজ করেছি টাকা দাও। তাই নয় কি রঞ্জন? তো নরেন্দ্র মোদীজির টাকা না বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাক্স পেয়ারদের টাকা। সুতরাং টাকা এবং আমাদের কেন্দ্রীয় সরকার তো বলছে যে আপনারা হিসাব দিন, আমরা তো টাকা নিয়ে রেডি হয়েছি। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির কথা আসছিল, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বাই কনস্টিটিউশন যদি দেখা হয় তাহলে ওটা বিরোধী দলনেতার কাছে যাওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানেও হয়তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্টে দুর্নীতি করে বলে ওখানে মুকুল রায়কে বসিয়ে রেখেছে। এরকম একটা ফ্যাক্ট হতে পারে। এবার এর আগেও আমরা দেখেছি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে আটকে রেখেছিলেন। তার কারণ জনমুখী প্রকল্পগুলো যদি বিভিন্ন রাজ্যের সাথে সাথে যদি পশ্চিমবঙ্গেও চালু হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওই 42-এ 42 বলা যাবে না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রঞ্জন বোধহয় আয়ুষ্মান ভারতের কথা বলবেন, আয়ুষ্মান ভারতের কথা বলবেন, কিন্তু স্বাস্থ্য সাথী তো তার আগে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2019 সালের আগে পর্যন্ত আটকে রাখা হয়েছিল। বারবার কেন্দ্রের সরকার, অমিত শাহজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কতজন কৃষক রয়েছে তাদের প্রাপ্য রিপোর্ট দিন, তালিকা দিন, আমরা দেব। বহুদিন আটকে রাখার পর তারপর যখন রিপোর্ট দিয়েছে এখন পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছে। এবং আয়ুষ্মান ভারত প্রকল্প অনেকের বাড়িতে বাই পোস্ট এসেও আসা শুরু হয়ে গেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটাকে আটকে দিয়েছে। আমরা একবারও বলছি না যে টাকা কেন্দ্রের সরকারের বা টাকা রাজ্য সরকারের, টাকা ফেডারেল স্ট্রাকচারের যে কনস্টিটিউশন যে বলে দিয়েছে সেই অনুযায়ী আসবে ফেডারেল স্ট্রাকচার বা কোঅপারেটিভ ফেডারেলিজমে। কিন্তু টাকা তো কোন খাতে খরচা হচ্ছে আমরা কি দেখেছিলাম কিছুদিন আগে বকতুই কাণ্ডে, সেখানে আমাদের বিরোধী দলের আমার একটা প্রশ্ন, সেখানে যে ফান্ডটা দেওয়া হচ্ছে সেই ফান্ডে আমরা দেখতে পেলাম সেই চেকে মিড ডে মিলের টাকার রয়েছে। এটা মিডিয়াতে দেখানো হয়েছে, আমাদের বিরোধী দলটাও তুলে ধরেছে।
সুতরাং এই সমস্ত জিনিসগুলোকে কনসিডার করতে হবে কেন্দ্রের সরকারকে। টাকা চাইলেই তো দেওয়া হবে একদম না, একদম টাকাকে একদম হিসাব দিতে রঞ্জন, হবে। নিয়ম মাফিক, নিয়ম অনুযায়ী নিয়ম মেনে দিতে হবে, নিয়ম খুব মাফিক। সত্যি কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে 2 বছর খুব একটা কম সময় কি? 730 দিন, 365 করে যোগ হলে 730 দিন। সেই 730 দিনের মধ্যে রাজ্যের সঙ্গে একটা কোথাও রফা সূত্রে আসা গেল না, নাকি এরকমটা দাবি করবেন যে কেন্দ্র রফা না, করতে চেয়েছিল, না। রাজ্য রফা করতে চায়নি? না, অন্যান্য খাতে তো টাকা আসছে। জল জীবন মিশনে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু টাকা ছেড়েছে। শুধুমাত্র এখন যেটা সমস্যা, অ্যাকর্ডিং টু মাই নলেজ, আমি যেটা জানি সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা নিয়ে হচ্ছে। বাদ বাকি প্রকল্পে আস্তে আস্তে কেন্দ্রীয় সরকার টাকা ছাড়ছে। জল জীবন মিশন প্রকল্পে মনে হয় গত 2 দিন আগেই 500 কোটি না 700 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। আলটিমেটলি এই প্রশ্নকে এখন তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 100 দিনের কাজের, যে মাস্টার রোল থেকে শুরু করে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ হবে স্লোগান থেকে, পিকনিক থেকে শুরু একদম করে সবকিছু এই মানরেগা প্রকল্পের টাকাটা নিয়ে হয় তৃণমূল। রাইটলি সেড। আজকে এখন মনরেগা এইটা নিয়ে দিবস, হচ্ছে সমস্যা। মনরেগা দিবস পালন করছে মানে এমজিএন আর তৃণমূল কংগ্রেস যেই- মুখ্যমন্ত্রীর উচিত, যারা 2 বছর ধরে খোলা আকাশের নিচে ডিএড বিএড করে টেট পরীক্ষা পাস করে এসএসসি দিয়ে, এসএসসি তো একবারই হয়েছে, যে খোলা আকাশের নিচে আন্দোলন করছে তাদের পাশে যাওয়া। এই লোকটা কোনো আন্দোলন করে লাভ নেই। বেশ, কিন্তু এই যে মনরেগা প্রকল্প 100 দিনের কাজ যারা করেন তারা কিন্তু আর্থিকভাবে যথেষ্ট দুর্বল। সুতরাং সেই জায়গা থেকে আমি রঞ্জনের কথার সূত্র ধরে ডক্টর সুকান্ত ঘোষের কাছে যাব। সেটা হচ্ছে যে এই যে টানাটানি, দড়ি টানাটানি, এই দড়ি টানাটানিতে ইউটিলাইজেশন সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাকে আমি যদি মান্যতা দিই, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যেমন বলছেন, তৃণমূল কংগ্রেস যেমন বলছেন, আমি সমস্ত কথাকে মান্যতা দিলাম। তারা নিশ্চয়ই নিজেরা যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আছে নিজেদের বক্তব্যের প্রতি, সেই কারণেই বলছেন। কিন্তু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে কি বিশ্বাসযোগ্য থাকা যাচ্ছে? আর এর প্রভাবটা কি ভোটেও পড়বে? একটু আগেই আপনি বলছিলেন যে ভোট কাকে দেবে তারা ঠিক করে নিয়েছে, ডক্টর সুকান্ত ঘোষ। না, আমি বলছি যেটা হচ্ছে যে ধরো এই যে ধর্ণা, শান্তনদা যে ধর্ণাটা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু এই ধর্ণাটা দিচ্ছেন শুধুমাত্র নিজেকে প্রাসঙ্গিক করবার জন্য, আর কোনো কারণ নেই। এটা হলো প্রথম কারণ। এবং দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া জোটের পরিস্থিতি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং সেই জায়গা থেকে নিজেকে প্রাসঙ্গিক করার চেষ্টা। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই টাকা তো আজকে থেকে আটকে নেই। এবার তুমি যেটা কথাটা বলছো যে এটা তো সাধারণ মানুষের বাড়ি যারা করতে পারে না, যাদের ক্ষমতা নেই, তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা করা। এটা তো আজকের থেকে নয়। এবং তার নাম পরিবর্তনের কথাও আমি বলেছি। সেই সময় এটা নিয়ে যে যে অনেক নেতা নেত্রী একসময় কংগ্রেসের যারা ছিলেন তাদের নামে পাহাড় পর্বত বিশ্ববিদ্যালয়ের নাম সব তাদের নামাঙ্কিত হয়েছে। এর থেকে কিন্তু দূরে বিজেপিও নয়। বিজেপিও যাদের নামগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের নামে সবকিছু করা। আমি এটার মধ্যেও যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ যারা এই যে আজকে আবাস যোজনার টাকাটা এলে তারা বাড়িটা পেতে পারতো, তাদের মাথায় একটা ছাদ হতো। এবং আমি একদম উদাহরণটা দেবো প্রত্যক্ষ ভাবে। আমি যেগুলো দেখেছি গ্রামে গিয়ে, শহরে গিয়ে, সব জায়গায় গিয়ে, যে মানুষ কিন্তু এই বাড়ির ওপর অনেকটা নির্ভর করে। এবং সেটাতে দেখা যাচ্ছে যে ভুয়ো নাম, এই ভুয়ো নামগুলো কিন্তু যারা ইয়েতে যাচ্ছে, মানে সার্ভেতে যাচ্ছে, তাদের কাছেও ঢুকে যাচ্ছে, তার মধ্যেই ভূত রয়েছে। সুতরাং কিন্তু আমার প্রশ্ন, এই দড়ি টানাটানিটা না করে হয় যদি এই তালিকাটাকে একদম পরিষ্কার একটা চেষ্টা করা হোক, যেটা সঠিকভাবে তথ্য তুলে ধরা। আর দ্বিতীয় কথা, ইউসি জমাটা দেওয়া উচিত। কারণ আমাদের যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যে আরো টাকা পাওয়ার যে জায়গাটা সেটা হয় না। আর বারবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, তাতেই আমার সব সমস্যার সমাধান হবে, আর আমি কোন একটা রফা সূত্র করবার চেষ্টা করবো, তাতে কিন্তু সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গণতন্ত্রের। কারণ এই রফা সূত্রের ফলে কোনো একটা, যেটা আমরা অনেকে সেটিং তত্ত্ব বলে, আমি এই তত্ত্বে বিশ্বাস করি না, কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছচ্ছে না। তৃণমূল কংগ্রেস হাত তুলে দিচ্ছে যে না আমাদের তো টাকা নেই, আমরা করতে পারবো না। বিজেপি বলছে না আমাকে হিসেব দিচ্ছে না। তাহলে এটা কোথায় যাচ্ছে রাজনীতিটা? এটা কি একমাত্র দড়ি টানাটানি এবং রাজনীতির ফায়দা তোলার জন্য, যে ফুটবলের মতো বল এদিকে ওদিকে করাবে এবং এই জায়গাটা থেকে যেতে চাইবো। হবে রাইট, এই জায়গাটা থেকে আমি একটুখানি যেতে চাইবো। হ্যাঁ, ডক্টর সুকান্ত ঘোষ উল্লেখ করেছেন জোট রাজনীতির জায়গাটা, কিন্তু আজকে আমরা জোট রাজনীতিতে ঢুকবো না, কারণ জোট রাজনীতিটা যে ঠিক কোন জায়গায় এই মুহূর্তে রয়েছে সেটাই আমরা বুঝে উঠতে পারছি না। জয়রাম রমেশ আজকেও বলছেন একরকম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের এখনো পর্যন্ত সম্পর্ক রয়েছে, তারা এখনো পর্যন্ত আলোচনার রাস্তায় যেতে চাইছেন একতরফাভাবে, যাতে সিট শেয়ারিং না হয়। আবার অন্যদিকে দেখতে পেলাম যে আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার জন্য
অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার জন্য রাহুল গান্ধী নিজের যাত্রাটাই ঠিক মতন করতে পারলেন না পশ্চিমবঙ্গে, তাকে চলে যেতে হলো ঝাড়খণ্ডে। তো সেই সব বিষয়গুলোর মধ্যে ঢুকতে চাইছি না আমি, কিন্তু একটু আগে যে প্রশ্নটা আমি ডক্টর সুকান্ত ঘোষকে করলাম, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো, ভাস্কর আসছি, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। সেটা হচ্ছে এই দড়ি টানাটানি, এটা নিয়ে 2 বছর ধরে চলছে, এখনো পর্যন্ত কোনো রফা সূত্রে আসা গেল না। বঞ্চিত তো হচ্ছেন সাধারণ মানুষ, এটার কথা বোধহয় কেন্দ্র রাজ্য উভয়েরই ভাবার দরকার নাকি? আমি দুটো রাজনৈতিক দলের কথা বললাম না, দুটো স্ট্যাটিউটারি বডির কথা বললাম। নীলাদ্রি। শান্তম, রাজ্য সরকার দাবি করছেন রাজ্যের ন্যায্য পাওনা টাকা কেন্দ্র দিচ্ছে না। এবার ন্যায্য পাওনা টাকা যদি কেন্দ্র না দেয়, সেটা আদায়ের রাস্তা কেন রাস্তায় বসে ধর্ণা হবে? সেটা আদায় করতে রাজ্য সরকার আদালতে যেতে পারে, সমস্ত প্রমাণ ইউটিলাইজেশন সার্টিফিকেট সহ পেশ করতে পারে যে রাজ্যে কাজ সম্পন্ন হয়েছে ঠিকভাবে, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তাহলে রাজ্য কেন আদালতে যাচ্ছে না? এই প্রশ্নটা খুব স্পষ্টভাবে মানুষ কিন্তু জানতে চাইছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করছেন আদালতে নাকি? এই কারণে কি ধর্ণা করছেন যে আদালতে গেলে এই যে টাকা নিয়ে দুর্নীতি হয়েছে সেটা আরো সামনে চলে আসবে। কারণ যখনই রাজ্য সরকার আদালতে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করছে, সেখানেই তাদের ধাক্কা হচ্ছে। এটা কি এর কারণ, নাকি আদালতের ওপরও তাদের ভরসা নেই? কোন দিন শুনবো বাংলার মানুষের প্রতিও তাদের ভরসা নেই। কিন্তু এর পাশাপাশি এই ধারণাটাও মানুষের মধ্যে দৃঢ় হচ্ছে এই ধর্ণার ফলে, রাজ্যে বোধহয় ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে, ঠিক যেমন বিহারে ডবল ইঞ্জিন সরকার গঠিত হলো। যদি ডবল ইঞ্জিন সরকার রাজ্যে থাকতো, সম্ভবত এই পাওনা নিয়ে এত ধর্ণার দরকার হতো না। মানুষের পাওনা মানুষ পেয়ে যেত। মানুষ তো শেষ পর্যন্ত দিনের শেষে নিজের সুযোগ সুবিধাগুলো পায়, রাজনৈতিক দলগুলোর দলাদলিতে তাদের কি এসে যায়? আর ডবল ইঞ্জিন সরকার থাকলে যদি সেই সুযোগ সুবিধাগুলো যদি পায়, রাজ্যে যদি বিনিয়োগ আসে, রাজ্যে যদি চাকরি বাকরি হয়, তাহলে মানুষ তো সবসময় ডবল ইঞ্জিন সরকার চাইবে। মানুষের এই মুডটা উপলব্ধি করেই সম্ভবত নীতিশ কুমার এনডিএতে চলে এসেছেন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন বিহারের মানুষও ডবল ইঞ্জিনের সরকার চাইছে। যে উপলব্ধিটা যে কারণে এখনো করতে পারে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন ডাবল ইঞ্জিন সরকার, যার উল্লেখ আমি করেছিলাম। আমি ভাস্কর সিংহ রায়ের কাছে আসবো। তাহলে কি মানে একদলীয় শাসনযন্ত্র চালু হলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তাতে ভেঙে পড়ুক না, তাতে কোনো ক্ষতি নেই। দেখুন, আমি এই কথাটা কি বলবো, সরকার যার মুখ থেকে বেরিয়েছিল তিনি মোটেও বলেননি যে জোট সরকার করে অন্য ভাঙিয়ে নিয়ে গিয়ে সরকার করার কথা। ওই প্রসঙ্গে আসছি না। আসলে কোনো সময় না ডেটা নিয়ে কথা বলতে হয়, জানেন। আমি আপনাকে বলছি, পার্লামেন্টে পেশ করা রিপোর্ট 7.43 লাখ ফেক জব কার্ড মানরেগাতে ফিনান্সিয়াল ইয়ার 2022-23-এ ডিটেক্টেড হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে। ফিগারগুলো লিখবেন। তার মধ্যে 2.96 লাখ ফেক কার্ড হচ্ছিল উত্তরপ্রদেশে, সর্বাধিক ফেক কার্ড। দ্বিতীয় স্থান মধ্যপ্রদেশে, ওই ডবল ইঞ্জিন টিঞ্জিনগুলো দেখে নিন আর। হ্যাঁ, তৃতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশে, চতুর্থ রাজস্থানে। আসলে কি বলুন তো, এই যে মেঠো বক্তৃতা শুনে আর মেঠো বক্তৃতা দিলে না, স্টেটাস নিয়ে কথা বলতে গেলে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ফেক কার্ড যেখানে পাওয়া গেছে, সেই উত্তরপ্রদেশে কি কোনো টাকা বন্ধ করা আছে? আমি এটা জিজ্ঞেস করতে চাই। সেই মধ্যপ্রদেশে কি টাকা বন্ধ করা আছে, নাকি একদলীয় শাসন ব্যবস্থার জন্য আমার সরকার যদি না থাকে সেখানে বন্ধ করে দেব, এইটাই কি কারণ? আমি জানতে চাইছি, উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকারের সর্বাধিক বেশি মনরেগার ফেক কার্ড কি করে? ওইখানে যে একজন মুখ্যমন্ত্রী সাধু ড্রেস পরে ঘুরে বেড়ান, তিনি কি জবাব দেবেন? কত কোটি টাকা সরকারের তরে নয় ছয় হয়েছে। আর বাংলায় আপনি তো আবার চলে যাবেন, বাংলায় যে অডিটের রিপোর্টাররা ছিল কেন্দ্রীয় সরকার, আরে আপনি জবাব দেবেন তো? প্রশ্নটা শুনুন, আপনি প্রশ্ন শুনুন, একটা জবাব দেন। প্রশ্নের সঙ্গে সম্পর্কিত জবাবটা দেবেন। আরে প্রশ্নের সঙ্গে জবাব দিলে আপনি জিজ্ঞেস করা হয় আপনাকে কটা বাজে, আপনি বলে হাওড়ার পাশে লিলুয়া, সেটাও জবাব, কিন্তু ওই প্রশ্নের জবাব নয়। প্রশ্নটা এখানে যে রাজ্য সরকার টাকা পায় কেন্দ্রীয় সরকারের কাছে, কোন জায়গায় রাজ্য সরকার কি কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন আছে যে কেন্দ্রীয় সরকার বলেছে এই জন্য তোমায় টাকা দেওয়া হচ্ছে না, যেহেতু আমি হিসাব পাইনি? আমি এটা এই আলোচনার টেবিলে রাখলাম।
একদম এইটা হচ্ছে সবচাইতে বড় নথি যেটা রাজ্যের কাছে এই মুহূর্তে কি আছে, অর্থাৎ কেন্দ্র জানিয়েছে এই কারণবশত দেওয়া হচ্ছে না। কিন্তু বেশ কিছু সাংবাদিক বৈঠক তো আছে, সেই সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজ আমাদের লাইব্রেরিতেও আছে, সেই সমস্ত সাংবাদিক বৈঠকগুলো আমরা যে কোনো সময়ে দেখাতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে ভুয়ো জব কার্ড বা ফেক জব কার্ড, সেই জব কার্ড ডবল ইঞ্জিন সরকারের তোলা হয় তাহলে হ্যাঁ, ভাস্কর যেরকমটা বলছেন সেটা ঠিক, একদম এটা সঠিক তথ্য। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলতে চাইছিলেন, আমি আসবো, তারপর রঞ্জনের কাছে আসবো। নীলাদ্রি বলুন, 1 মিনিট। দুটো কথা বলবো। প্রথম কথা, যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কমিউনিকেশন রাজ্য সরকারের কাছে না হয়ে থাকে, অথচ টাকা বন্ধ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকার আদালতে যাচ্ছে না কেন টাকাটা আদায় করতে? কিসের ভয় তারা যাচ্ছে না? কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে সেই জন্য তারা যাচ্ছে না? 2 নম্বর কথা, উত্তরপ্রদেশে যাই বলুন না কেন টাকা বন্ধ হয়নি। আমি যদি বাংলার সাধারণ মানুষ হই, আমি চাইবো আমার টাকাটা আমি পাই। আমি যদি আমার 100 দিনের কাজে টাকা পাওয়ার কথা থাকে আমি পাই। কোন সরকার থাকলো না থাকলো আমার কিছু এসে যায় না। যদি ডবল ইঞ্জিন সরকার থাকলে আমি আমার টাকাটা পাই, মানুষ চাইবে ডবল ইঞ্জিন সরকার বসুক। আমি শুধু এই কথাটাই বলতে চাইছি। ধর্ণা করে তো আর টাকা আসবে? আপনি ডবল ইঞ্জিন সরকার চাইছেন কেন? কোথাও গিয়ে চাইবে ডবল ইঞ্জিন। মহাত্মা গান্ধী ধর্ণা দিতে শিখিয়েছেন। ডবল ইঞ্জিন সরকার হলে যদি মানুষের চাকরি বাকরি হয়, ডবল ইঞ্জিন সরকার হলে যদি 100 দিনের টাকা মানুষ পায়, তাহলে ডবল ইঞ্জিন সরকারই আসে। ভাস্কর বাবুর এই বক্তব্যটা আপনি অসহযোগ আন্দোলন জানেন না, আপনি শান্তিপূর্ণ বিক্ষোভ জানেন না, আপনি ধর্ণা জানেন না, আপনি গান্ধীকে চেনেন না, আপনি ভারতবর্ষকে চেনেন না। আসবো, উত্তেজিত হবে না নীলাদ্রি, সময় শেষ হয়ে গেছে। উত্তেজিত হবে না নীলাদ্রি, বিহারে কোনো ডবল ইঞ্জিন সরকার গঠিত হয়নি, একটু সংশোধন করে নেবেন। রাইট, আমি একটু রঞ্জনের কাছে যেতে চাইছি, রঞ্জন বিশ্বাসের কাছে যেতে চাইছি। সেটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণেই কি, শুধুমাত্র এই ডবল ইঞ্জিন যার কথা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, অবশ্য আজকের আলোচনায় প্রথম উল্লেখ আমিই করেছিলাম, কিন্তু সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে ফেলে একদলীয় শাসনতন্ত্র, শাসন ব্যবস্থা চালু হয়ে গেলেই সব কিছুর সমাধান হয়ে যাবে, এইরকম একটা ন্যারেটিভ কি দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার? কি মনে করছেন আপনি রঞ্জন? 1 মিনিট। একেবারেই না, একদলীয় শাসনতন্ত্র ডেমোক্রেসি তো হয় না। যারা কনস্টিটিউশন রচনা করে দিয়ে গেছেন তারাও সেই জিনিসটাই বলে গেছেন। সুতরাং ভারতবর্ষে একদলীয় শাসনতন্ত্র কোনোদিনও আসবে না, এবং সেটা বিজেপি কখনো চায়ও না। কারণ হেলদি ডেমোক্রেসি ইজ গুড ফর পিপলস, আর পলিটিক্সটা হচ্ছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এখন 2024 সালে আবার কেন্দ্রে বিজেপির সরকার আসবে, কিন্তু আমি সুকান্ত বাবুর সঙ্গে একটা বিষয়ে সহমত পোষণ করব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ধর্নার ইমেজটা কিন্তু খুব রিলেট করে। তার কারণ এখন যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটা হচ্ছে লোকসভা নির্বাচন। আগামী দিনে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মাথায় ফেটটি বাঁধতে হবে বা পায়ে ফেটটি বাঁধতে হবে। হয়তো আগামী দিনে আবার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে দিয়েছি 100 দিনের কাজের টাকা, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো কেন দিতে পারছেন না? এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু এই ধর্নাটা হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে পলিটিক্যাল গেমিং। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো আইন সম্বন্ধে জানেন, উনি তো একজন লয়ার, উনি কেন কোর্টে যাচ্ছেন না? উনি কোর্টে যান, উনি কোর্টে গিয়ে প্রমাণ করুক আমি ইউসি সার্টিফিকেট দিয়েছি, তারপরেও কেন্দ্রীয় সরকার আমার আন্দোলনটা সঠিক। নিঃসন্দেহে, তার মানে কোর্টে যেতে বলছেন, কোর্ট নিঃসন্দেহে গণতন্ত্রে কোর্টে যেতে হবে সব জায়গায়। এই কি গণতন্ত্র? জব কার্ড থাকে মধ্যপ্রদেশে, যদি ফেক জব কার্ড থাকে, মধ্যপ্রদেশে আজকে 20 বছর ধরে 25 বছর ধরে কংগ্রেস নেই, কংগ্রেস মুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গেও আজকে ফেক জব কার্ড রয়েছে, ফেক বিপিএল কার্ড রয়েছে, ফেক গ্যাসের কানেকশন রয়েছে, এগুলোও তো বেরিয়ে আসছে। আমি ডবল ইঞ্জিন সরকার আছে, আপনি একটা ভুল বলেন। মধ্যপ্রদেশে রাতের অন্ধকারে আপনারা ক্ষমতা দখল করেছিলেন। মধ্যপ্রদেশে অবস্থাটা আমি কে বলেছে? মধ্যপ্রদেশে আপনারা সরকার করেছিলেন, বলবো না আমরা? মধ্যপ্রদেশে আপনারা সরকার করেছিলেন, মধ্যপ্রদেশে 2018 কংগ্রেস জিতেছিল। মধ্যপ্রদেশে আপনারা সরকার করেছিলেন, ভাঙিয়ে কংগ্রেস 2018 এইবারে নয়, আগের বারে জিতে এসেছিলেন, আগের বারে জিতে এসেছিলেন, আবার আগের বার জিতে এসেছিলেন। কারেন্ট ইয়ার ভুলে গিয়েছেন, রঞ্জন ভুলে গিয়েছেন। কংগ্রেস 20 বছর ছিল, এটা বলছেন কেন? 2018 তে জিতেছিল কংগ্রেসেরই সরকার ছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মধ্যপ্রদেশ নিয়ে তর্ক করবো, মধ্যপ্রদেশ নিয়ে তর্ক করবো না, সব জানে, সবাই জানে, আপনাদের মানুষ দেখছে, আপনাদেরও দেখছে। সবাই জানে, সবাই জানে। আমি আসবো প্লিজ প্লিজ প্লিজ। তারপরও মধ্যপ্রদেশের মানুষ ডবল ইঞ্জিন সরকারের 2023 আবার এসছে, 2023 আবার এসছে। কর্ণাটকে তো ডবল ইঞ্জিন ছিল না। আমি আসছি। তাহলে বকেয়া আদায়, তাহলে 1 মিনিট, তাহলে বকেয়া আদায়
এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে আমি আসছি ভাস্কর। কিছু অংশ ছাড়া বাকি জায়গায় আপনারা নেই। বলুন কটা সিট আছে জিতেছিলেন আপনারা? ভাস্কর আসছি, ভাস্কর আসছি। 2019 সালে আমরা 38% ভোট পেয়েছিলেন। রাইট, অন্য আলোচনায় যাব না, আমি একদম পিন পয়েন্ট করছি। ফোকাস করব আজকের বিষয়টাতে। এক মিনিট ভাস্কর, এক মিনিট একটুখানি সামান্য সময় আছে আর আমাদের বক্তব্য মানে আলোচনার, আমরা সেই আলোচনাটাকে একদম একটুখানি সাম আপ করে নিয়ে আসি সাধারণ মানুষের কাছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি বার্তা পৌঁছতে পারলাম? আমরা তো সাধারণ মানুষের জন্যই, মিডিয়া তো সাধারণ মানুষের জন্যই কাজ করে, মিডিয়া কোনো দলদাস হিসেবে কাজ করে এরকম অভিযোগ ওঠে মাঝে মধ্যে, কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা সাধারণ মানুষের কাছে, অন্তত হাই নিউজ সেরকমটা করে, যে সাধারণ মানুষের কাছে সঠিক ছবিটা কি সেটা তুলে ধরবার চেষ্টা করে। তাহলে সাধারণ মানুষের কাছে আজকের এই আলোচনা থেকে মোদ্দা কোন বক্তব্যটা পৌঁছলো? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটি রাজ্যে অন্য দলের সরকার, তাই কেন্দ্রের অন্য দলের সরকার তাদের সঙ্গে বনিবনা হচ্ছে না, আর তাই 2 বছর ধরে 100 দিনের কাজের টাকা যারা প্রান্তিক মানুষ তারা কোনো মতে কাজ করে কোনো মতে নুন ভাত খেয়ে বেঁচে থাকেন, তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া যাচ্ছে না। আর তাই বিকল্প পথগুলো কি কি? বিকল্প পথ হচ্ছে বৈঠক। সেই বৈঠক হয়েছে, আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন এবং সেই বৈঠক 2-3 বার হয়েছে, কিন্তু সেই বৈঠকেও কোনো রকম ফল বেরিয়ে আসেনি। বিকল্প পথ কি? প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠির কথা আজকের যে ধর্ণা মঞ্চ সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই চিঠি কড়া চিঠি সিএজির রিপোর্ট প্রসঙ্গে পাঠানো হয়েছে। সেই বিকল্প পথ কি? ধর্ণা। অর্থাৎ যে রাজ্যে ঘটনাটা ঘটছে কেন্দ্রের কাছে বার্তা পৌঁছানোর জন্য সেই রাজ্যে লাগাতার ধর্নায় বসছেন বিরোধী নেত্রী, অর্থাৎ কেন্দ্রের দলের বিরোধী যে নেত্রী তিনি এ রাজ্যের শাসক দলের নেত্রী। এই 3টে পথ, অর্থাৎ বৈঠক, চিঠি, ধর্ণা, নাকি সঠিক তথ্য বা সঠিক নথি আদালতে পেশ, নাকি অন্যদিকে দাঁড়িপাল্লায় চাপাচ্ছি আদালতে যাওয়া। আদালতে যাওয়ার রাস্তা সবসময় খোলা আছে ভারতবাসীর কাছে, সংবিধান অন্তত সেরকম সুযোগ আমাদের দিয়েছে, অন্তত সেরকমটাই আমরা জানি। কিন্তু সত্যি সত্যিই কি সব কিছুর সমাধান খুঁজতে আদালতেই যেতে হবে? ইদানিং অবশ্য সেই রকমই ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে, একটি করে জনস্বার্থ মামলা হচ্ছে এবং তারপরে সেটা ফুলে ফেঁপে একসা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রেও সেরকমটাই কি করতে হবে? আর তাছাড়া অন্য কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর এটা ফ্যালাসি নয় কি? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব প্রথমে। 1 মিনিট আনইন্টারাপ্টেড বক্তব্য। আমি পাল্টা প্রশ্ন করছি, শান্তম, আদালতে যেতে রাজ্য সরকারের ব্যাপারে এত ভয় কেন? তারা সামান্য ব্যাপারে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে পাঠান সেখানে আদালতে চলে যান, কিন্তু যেখানে রাজ্যের প্রাপ্য তারা দাবি করছেন, যেটা ন্যায্য প্রাপ্যের ব্যাপার, মানুষের টাকা পাওয়ার ব্যাপার, সেখানে তারা আদালতে যেতে এত ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্নটা শুধু আমি করছি না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ করছে, এবং সাধারণ মানুষের একটা স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে যে আদালতে গেলে কিছু খুঁড়তে সাপ বেরিয়ে পড়তে পারে। 2 নম্বর, ভাস্কর বাবু মধ্যপ্রদেশের কথা বলছিলেন, মধ্যপ্রদেশে এই মধ্যরাতে নাকি সরকার পাল্টে দেওয়া হয়েছিল। আমি তাকে মনে করিয়ে দিই, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের মানুষ 150-র বেশি আসন দিয়ে বিজেপিকে আবার ফিরিয়ে এনেছেন। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ যে ডবল ইঞ্জিন সরকার চাইছে, আর ডবল ইঞ্জিন সরকার মানে বিজেপির সরকার সেটা নয়, উড়িষ্যাতেও ডবল ইঞ্জিন সরকার আছে, বিজেডির সরকার সেখানে আছে, তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ সরকার, তারা কেন্দ্রের সাথে হাতে হাত মিলিয়ে উড়িষ্যার উন্নয়নের চেষ্টা করে, সেই জন্য উড়িষ্যায় কোনো টাকা আটকায় না। বিহারে যখন নীতিশ কুমার এনডিএতে যোগ দিচ্ছেন সেটাও ডবল ইঞ্জিনের সরকার। আর ওই 38%টা ভুল তথ্য, 45% ভোট এনডিএ পেয়েছিল, এবার যা পরিস্থিতি সেটা 50%। সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন। 2019 সালে 38% ভোট পেয়েছিল, যেটা জানেন না, সঠিক বলবেন। আপনাকে আমি আপনি কিচ্ছু জানেন না। 2019-এ 38% ভোট পেয়েছিল, 37%-এর বেশি ভোট পেয়েছিল, কিচ্ছু জানেন না। 37.36% ভোট পেয়েছিল। জানেন না, উল্টো পাল্টা। না, এটা ইলেকশন কমিশনের রিপোর্ট, হয়তো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্য রিপোর্ট থাকতে পারে। ইলেকশন কমিশন যেরকম রিপোর্ট দিয়েছে আমরা সেরকম রিপোর্টই মানতে চাই। আমি বেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তথ্য দেখে নিন। আপনি কিচ্ছু জানেন না। দিয়ে সাথ থাকতে হবে এখন এই মুহূর্তে বলা হচ্ছে যে অবস্থা। আমি ভাস্কর আসবো আনইন্টারাপ্টেড পর্বে। আমি শুনুন না। এক মিনিট আমি মিউট করতে বাধ্য হলাম। মিউট করলাম নীলাদ্রি, মিউট করলাম আপনাকে, মিউট করলাম। আমি রঞ্জন বিশ্বাসের কাছে যাব, দলীয় মতামতটাও আমাকে নিতে হবে। রঞ্জন বিশ্বাসের 1 মিনিট। 2019 সালে আমি আসবো ভাস্কর আপনার কাছে আসবো। কত শতাংশ বলুন না আপনি, কত শতাংশ? ভাস্কর আসবো আপনার কাছে। এই মুহূর্তে
দেখেন, আপনি পড়াশোনা এই করেন। মুহূর্তের পরিস্থিতি যা আপনি দেখুন আমরা একটু 2019 সালে না, মানুষ- বিজেপি কত শতাংশ ভোট পেয়েছিল? আমি এক মিনিট আমি রঞ্জন বিশ্বাসের কাছে যাব 1 মিনিট আনইন্টারাপ্টেড পড়বে। রঞ্জন, দেখুন 2019 সালে বিজেপি যদি 38% ভোট পেয়ে 302টি আসন জিততে পারে তাহলে আমাদের তো অসুবিধা নেই। 39% সেটা বলতে পারেন, 40% ভোট কিন্তু পাওয়া 38% ভোট পেয়েছিল, correct? uninterrupted হচ্ছে 40% পেয়ে আগামী দিনে আমরা 350 পাবো, 350 সিট পাবো। কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এটা বারবার বলছি এরা ইন্ট্রোস্পেকশন করছে না। আজকে বিজেপি যেটা 2 থেকে 302 হয়েছে আর কংগ্রেস যেটা 400 থেকে 40-এ নেমে গেছে, আগামী দিন 2024-এর পর ওটা 10 বা 15-তে নেমে যাবে। এখন প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে মানুষ সাফার করছে। মানুষ এখন মানে সেন্টার এবং স্টেটের যে ফান্ড নিয়ে যেটা হচ্ছে তাতে মানুষ বিপদে রয়েছে। এখন তৃণমূল কংগ্রেস মানেই তো মামাটি মানুষ। আজকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কেন মানুষের কাছে যাচ্ছে না বা কেন কোর্টে যাচ্ছে না, কেন কোর্টে গিয়ে প্রমাণ করছেন বা ইউসি সার্টিফিকেট দিচ্ছে না, কেন তারা আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে বসিয়ে রেখেছে, কেন ওখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বসানো হচ্ছে না, তার কারণ গোড়ায় গন্ডগোল। আর তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, তৃণমূল কংগ্রেস আর করাপশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আজকে সেই জন্য তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে পারছে না। লোকসভা নির্বাচনের আগে বিজেপি অ্যান্টি বিজেপি মুখ দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখছেন, বারবার দিল্লি ছুটছেন। বেশ, সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছানো যাচ্ছে? ভাস্কর সিংহ রায়, 1 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, ধন্যবাদ রঞ্জন বাবু, সঠিক তথ্যটা জানেন যে 2019 সালে বিজেপি 38% একটু কম ভোট পেয়েছিল, শতাংশ হিসাবে উনি সঠিক বলেছেন। তাতে উনার দিয়ে দেখা যাচ্ছে কি? আরে মোটাই চুপ করুন না, প্লিজ আপনি নীলাদ্রি বাবু দয়া করে চুপ করুন। 36%। হ্যাঁ, হ্যাঁ, 37.36। নীলাদ্রি বাবুকে জানেন না তো উনি বলতে আমি পারছেন। ওয়েবসাইট থেকে দেখে দিলাম আর কি। যাই হোক। 6% পেয়েছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। এটা আমি আর এই তর্কের মধ্যে যেতে চাইছি না। আমি 1 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে 30 সেকেন্ড সময় বাড়িয়ে দিলাম আপনার। 30 সেকেন্ড। আচ্ছা দেখুন, 1 সেকেন্ড প্লিজ একটু বলতে দিন। আপনি দেখুন, বিজেপি আর এনডিএ তফাৎ বোঝেন তো? নীলাদ্রি, আশা করি বোঝেন। please, আমি সেই জন্য বলছি, আরে আরে আমি বিজেপির কথা বলছি, আপনি বলছেন, আপনার তো এটাই আমি সমস্যা। NDA কটা কথা বাজে বলছি, জিজ্ঞেস করলে 45 বলে হাওড়ার পাশে লিলুয়া প্রেস। নীলাদ্রি, প্লিজ এনডিএর আগে শরিক কারা আছে? আমাকে ঘড়ির শরিক শাসন আছে, এখন চিপসেন ঘড়ির আছে। শাসন, ঘড়ির এনডিএ শরিক শাসন। কারা ছিল জানেন আপনি? প্লিজ শিরোমণি অগ্রণী দল আছে। প্লিজ ছেড়ে দিন, আপনি ভাস্কর এই তর্কের মধ্যে ঢুকবেন না। আপনি আপনার বক্তব্য বলুন। 1 মিনিট দাবি আপনার আদায়ের আনইন্টারাপ্টেড। জন্য শান্তনবাবু, হ্যাঁ, যদি দাবি আদায়ের জন্য প্রতি পদক্ষেপে আপনাকে আইনের দ্বারস্থ হতে হয়, সেটা কি একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য সঠিক? এই প্রশ্নটা থাকবে 1। 2 হচ্ছে, আমার দাবি আদায়ের লক্ষ্যে কোর্টে যান, তার মানে কোর্টে যাবে রাজ্য সরকার, এবং এই দীর্ঘ প্রসেসটাতে দীর্ঘদিন ধরে যাদের প্রাপ্তিটা আটকে থাকবে তার জন্য দায়বদ্ধ কে? কোর্ট কি আমাদের একটা বিচার ব্যবস্থার মধ্যে কোনো জিনিসকে ফেললে সঙ্গে সঙ্গে তার বিচার আমরা পাই না? আমরা জানি এই যে দায়বদ্ধতা, মানুষের কাছে দায়বদ্ধতা প্রশ্নে কেন্দ্রীয় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবং আগামী দিনে আপনাকে আমি বলছি যে বিশাল অংশের মানুষ যারা বিজেপির বিরুদ্ধে, দেশের 80% মানুষ যদি হিন্দু হন তাহলে সকলেই তো আর বিজেপির লোক নন। ওনারা মনে করেন যে ডবল ইঞ্জিন, হিন্দু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, তারা আজকে কিন্তু সাফার করছেন। এই সাফারিংসটা বাড়ছে মানুষের। এবং এই যে ইডি, সিবিআই সহ বিভিন্ন প্রকল্পের টাকা অবিজেপি রাজ্যগুলোকে যেটা করা, সেটাতে সাধারণ মানুষ বুঝতে পারছে। আগামী দিনে এটার ফলাফল তারা বুঝতে পারবে। অবশ্যই অসন্তোষ তো তৈরি হচ্ছে। আমি ডক্টর সুকান্ত ঘোষকে দিয়ে বক্তব্য শেষ করবো। 1 মিনিট আনইন্টারাপ্টেড ডক্টর ঘোষ। শান্তদা, আমার মনে হয় যে ডাবল ইঞ্জিন, এই যে যেগুলো কোড আনকোড ইউজ করা হয় না, আমার প্রশ্ন এই জায়গাটা যে আমি ডাবল ইঞ্জিন হলেই সেই রাজ্য সমৃদ্ধির চরম শিখরে পৌঁছে যাবে বা তাকে সব ধরনের সুবিধা আমি পৌঁছে দেব, এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দৌড়টা কিন্তু সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, এটা কিন্তু আমাদের মানে এটা একদম আমাদের চরিত্রের মধ্যে রয়েছে। মানে আমাদের ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, এটা তো কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, তাই না? পুরোপুরি ফেডারেল স্ট্রাকচার তো নয়। এই কারণটার জন্যই কিন্তু বরাবর এই সমস্যা থাকবে। কিন্তু যেটা চলছে যে শুধুমাত্র যে রাজ্যগুলোতে অন্য বিরোধী দল থাকবে তাদেরকে কাউকে ইডি পাঠাবো, কারো কাছে সিবিআই পাঠাবো, কারণ ইডি আর সিবিআই এর কনভিকশন রেট নিয়ে আমি এখানে এত সময় নেই, বলবো না।
কিন্তু ইডি সিবিআই কোথাও গিয়ে তাদের তদন্তের গতি কোথাও গিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে, কোথাও গিয়ে অতি সক্রিয়, কোথাও দেখা যাচ্ছে যে তদন্তের রিপোর্টও কিন্তু বা শেষ কোথায় আমরা জানি না। তো সুতরাং যেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে, আমি বিজেপি তৃণমূল দুটো দলকেই বলতে হবে, কারণ এনডিএ জোট তো তথাকথিত জোট, এখন আর এই অটল বিহারী বাজপেয়ীর মতো গুরুত্বপূর্ণ জোট নয়। তো আমি সেটা ক্ষেত্রে বলবো দুটো দলকে মানে অন্তত গুরুত্বপূর্ণ ভাবে ভাবা উচিত যে সাধারণ মানুষের কাছে যেন পরিষেবাটা পৌঁছে যায়, দিন অন্তে যেন তারা সেই পরিষেবাটা পায়, এটাই ঘটনা। আমার রাজনীতি প্রয়োজন নেই, এবং আমাদের ভোট Right. বাস্কের হ্যাঁ হ্যাঁ সময় নেই। হ্যাঁ হ্যাঁ, সময় শেষ হয়ে গিয়েছে। এবং সাধারণ মানুষের কাছে আমার মনে হয়, আমি ডক্টর সুকান্ত ঘোষের কথা সূত্র ধরেই বলবো যে এবং সাধারণ মানুষের কাছে যেন এই বার্তাটাও পৌঁছয় যে না, রাজ্য যেমন আমাদের কথা ভাবে তেমনি কেন্দ্রও আমাদের কথা ভাবে, না কেন্দ্র আমাদের কথা যেমন ভাবে তেমনি রাজ্যও আমাদের কথা ভাবে। সুতরাং কেন্দ্র এবং রাজ্য দুটো রাজনৈতিক দল চালাচ্ছে বলে, মানে তারাই মাথায় রয়েছে বলে এরকমটা যেন না হয় যে সাধারণ মানুষের বিশ্বাস চলে যায়, ভরসা চলে যায় সরকারের প্রতি। সরকার তো শেষ ভরসা। আমার যদি না থাকে কিছু তাহলে সরকার আমায় দেখবে, অন্ততপক্ষে এই ভরসাটুকু থাকুক আমাদের নাগরিকদের। এই জায়গা থেকেই আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ রঞ্জন বিশ্বাস, অনেক ধন্যবাদ ভাস্কর সিংহ রায়, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং অনেক ধন্যবাদ ডক্টর সুকান্ত ঘোষকে আমাদের সঙ্গে থাকবার জন্য। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কুচি পেটে তার জলে আগুন। বহুকাল আগে যখন আমাদের দেশ স্বাধীন হয়নি সেই সময় লিখেছিলেন এক ভদ্রলোক, তার নাম কাজী নজরুল ইসলাম। আর সেই মানুষটি তার আমার কৈফিয়ত যে কবিতা, তার থেকেই 4টে লাইন বললাম, কিন্তু সেই জায়গা বোধহয় আজকেও এই মুহূর্তে একই রকমভাবে বর্তমান, একই রকমভাবে সত্যি যে সাধারণ মানুষ যারা কাজ করছেন কিন্তু টাকা পাচ্ছেন না, সেটা সরকারি টাকা, সরকারি গেরোয়ে দুই সরকারের দড়ি টানাটানিতে আটকে গিয়েছে। তার জন্য বিকল্প পথ হিসেবে ধর্না, তার জন্য বিকল্প পথ হিসেবে চিঠি চাপাটি, তার জন্য বিকল্প পথ হিসেবে বৈঠক, এগুলো তো রয়েছেই। বৈঠক এবং চিঠিতে কোনো কাজ না হলে ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর তাহলে কি মানে জায়গাটা রইল দাবি মতো, মানে কেন্দ্রের কয়েকজন নেতা যেরকমটা দাবি করছেন, বা রাজ্য বিজেপির সভাপতি যেরকমটা দাবি করছেন, বা রাজ্যের বিরোধী দলনেতা যেরকমটা দাবি করছেন, সেই নথিপত্র, ইউটিলাইজেশন সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত নথিপত্র দিতে হবে তবে নাকি টাকা ছাড়া হবে। কিন্তু দিলেও টাকা ছাড়া হবে কি ভোটের আগে? সেটা একটা বড় প্রশ্ন। আর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, এর জন্য শেষ পর্যন্ত আদালতে যেতে হবে। আদালতে যাচ্ছেন না কেন এই প্রশ্ন যখন উঠছে, তখন এই প্রশ্নটাও একই সঙ্গে উঠছে যে আদালতে যেতে হবে এক সরকার আরেক সরকারকে টাকা ডিসবার্স করছে না বলে, টাকা দিচ্ছে না বলে, এবং তারপর কেন্দ্রীয় এজেন্সি তার তদন্ত করবে, এবং সেই তদন্ত শেষ কবে হবে তা আমাদের জানা নেই। আমরা এদেশের সাধারণ মানুষ, এই রাজ্যের সাধারণ মানুষ। আর আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটাই আমি আপনাদের হয়ে রাখলাম। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি বা অকবি যাহা বলো বলে, মুখ বুঝে তাই শৈশবই। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।